উনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন। এই বলে উনি বড় বড় পা ফেলে আমাকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। আমি সেখানেই থম মেরে দাঁড়িয়ে আছি। আদ্রিস ভাইয়ার এই রাগ দেখার দুর্ভাগ্য দ্বিতীয়বার হলো আমার। তবে প্রথম দিককার রাগ এর আগে আলাদা, কারণও আলাদা। আদ্রিস ভাইয়া বাড়িতে গিয়ে উচ্চস্বরে বড় মামিকে ডাকলেন। ওনার এমন কণ্ঠস্বর শুনে আমি দ্রুত হেঁটে বাড়ির ভিতরে চলে এলাম। ভয়ে বুক দুরু দুরু করছে। উনি ডাইনিংয়ে দাঁড়িয়ে বড় মামিকে ডেকে চলছেন। ওনারই ডাকার ধরন শুনে একে একে বড় মামা, মামি, ছোট মামা, মামি, নদী, মুহিব ভাইয়া, আমার নানু, মেজো নানু এবং নদীর মামি পলাশ ভাইয়া, রাইসা ভাবি রুম থেকে বেরিয়ে এলেন। সবার চোখে মুখে প্রশ্ন খেলা করছে। আমি আদ্রিস ভাইয়ার থেকে বেশ খানিকটা দূরে ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছি। বড় মামি আমার দিকে এক ঝলক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আদ্রিস ভাইয়ার কাছে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার আদ্রিস, এভাবে ডাকছিস কেন সবাইকে? আদ্রিস ভাইয়া রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, কিছু জরুরি কথা বলবো তোমাকে। বল কি কথা? আদ্রিস ভাইয়া আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, আম্মু, আমি আমি মিমকে বিয়ে করব। কালকে ওর আব্বু আমাকে আমাদের বাড়িতে আসতে বলো। প্রয়োজন হলে কালকে বিয়ের আয়োজন করো। আদ্রিস ভাইয়ার এই কথায় সবার মুখে বিস্ময়ে হা হয়ে এলো যেন। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কথা নেই বাচ্চা নেই এমন হুটহাট বিয়ের ঘোষণাটা দেওয়ার মানে কি? আদ্রিস ভাইয়ার কথায় ওনার দিকে কেউ সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছে নাকি জানা নেই, তবে বাড়ির প্রত্যেকটা সদস্য আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালো। আমার নানু তো হতবাক চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই অনেক কিছু ভেবে নিয়েছে সে। বড় মামি আমার দিকে এক নজর চেয়ে আবারও আদ্রিস ভাইয়ার দিকে তাকালেন। ওনার এ কথার কারণ উদ্ধার করতে না পেরে বড় মামি জিজ্ঞাসা করলেন, আদ্রিস, কোনো সমস্যা হয়েছে? এভাবে হুটহাট এই ধরনের কথা কেন? বড় মামিকে মাঝপথে থামিয়ে দিয়ে আদ্রিস ভাইয়া বললেন, না, কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাক। শুধু আমি বিয়েটা করতে চাইছি, এটাই বললাম। আমার জানা মতো তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ তোমরা আমাকে অনেক আগেই বলে দিয়েছো আমি যাকে পছন্দ করবো তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে তোমরা। আদ্রিস ভাইয়ার কথায় বড় মামা হতভম্ব হয়ে বললেন, আব্বু, আমি জানি বিয়ে কোনো ছেলে খেলা না, আর আমি ওকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবো না বা ওর মতের বিরুদ্ধে বিয়ে করব। সব কিছুতেই ওর মত আছে। আর নেক্সট শুক্রবারের পরে আমাকে ঢাকা ব্যাক করতে হবে, সো আমি একেবারে বউসহ ঢাকা ব্যাক করবো। ছোট মামার কথাতেও আদ্রিস ভাইয়ার কোনো যায় আসেনি। উনি তো নাছোড়বান্দা। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে উনি আবারও বললেন, চাচু, আমি সব ভেবে চিন্তেই বলছি, আর আমি ওকে পছন্দ করি। আমার মনে হয় যত দ্রুত বিয়ে হবে তত বেটার। আপাতত আমি আর কিছু বলতে চাইছি না। আব্বু, আম্মু, তোমরা ওর ফ্যামিলিকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে আসতে বলো। এই বলে আদ্রিস ভাইয়া বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেলেন। উনি রুমে চলে যেতেই নানু আমার দিকে এগিয়ে এসে কিছুটা রাগান্বিত স্বরে বললেন, এসব কি শুনতেছি তুমি? এভাবে হুট করে বিয়ের কথা বললো কেন? তোমাদের মাঝে কিছু হয়েছে? মনে হলো রেগে আছো অনেক। নানুর কথার জবাবে আমি ঠিক কি কি বলবো তা বুঝতে পারলাম না। আদ্রিস ভাইয়া তো নিজের সিদ্ধান্ত জানিয়ে রুমে চলে গেলেন, আর এদিকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে সবার মাঝে ছেড়ে গেলেন। প্রচণ্ড রাগ হচ্ছে ওনার উপর। এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে এভাবে হুট করে সবার সামনে বললেন কেন উনি? আগে পিছে কিছুই ভাবেননি উনি, কিছুই না। নানু আমাকে আবারও সেই একই প্রশ্ন করলেন। মা, কোনো সমস্যা হয়েছে? আদ্রিস এভাবে হুট করে এসব? এর মাঝে বড় মামি এসে বললেন। আমি সব শুনেও নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম। আমার যে এতে কিছুই বলার নেই। বড় মামি এবার বললেন, আচ্ছা, ড্রয়িং রুমে চলো, সবাই একসাথে বসে কথা বলি। এই বলে বড় মামি আমাকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলেন। আমার পিছু পিছু বাড়ির বাকি সদস্যরাও চলে এলো।
ড্রয়িং রুমে সবাই বসে পড়ার পর বড় মামা হালকা কাশি গম্ভীর কণ্ঠে বললেন, আদ্রিস এত বড় একটা সিদ্ধান্ত এভাবে নিয়ে নিবে তা কখনোই আন্দাজ করিনি আমি। হ্যাঁ, আমরা ওকে এই ছুট দিয়েছিলাম যে ও যে মেয়ে পছন্দ হবে তার সাথে আমরা ওর বিয়ে দেব, তবে এভাবে হুটহাট নয়। এই বলে বড় মামা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাই হোক, ওর বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভালো কথা, তবে এর আগে পিছে আমাদের ভাবতে হবে, সবার মতামত নিতে হবে। আম্মা আর খালা, তোমরা কি বলো? মেজ নানু এবার চিহ্নিত কণ্ঠে বললেন, মিমকে আমরা সবাই পছন্দ করি, ঠিক তো? ওকে এ বাড়ির বউ বানাতে আমার কোনো আপত্তি নেই। যেহেতু আদ্রিস ওকে পছন্দ করে, সেহেতু এই সম্পর্ককে হালাল বানানোর দায়িত্ব আমাদের। বিয়ের মাধ্যমে ওদের পছন্দকে হালাল রূপদান করা একটা সুন্দর সিদ্ধান্ত। আমার মনে হয় এটা। বাকিটা তোরা দেখ। মেজ নানুর কথা শেষ হতেই ছোট মামা বললেন, ছোট মামার কথা শেষ হতেই রুমে উপস্থিতি সকলের দৃষ্টি আমার উপর এসে স্থির হলো। সাথে সাথেই এক জড়তা এসে ঘিরে ধরল আমাকে। ফলস্বরূপ কিছুই বলতে পারলাম না। আমার নিশ্চুপ ভঙ্গি দেখে পলাশ ভাইয়া জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মিম, বলো কিছু। আদ্রিসকে পছন্দ করো তো? আর বিয়েতে তোমার মতামত কি? আমি এরপরও কিছু বলতে পারলাম না। কেমন এক ভয় আর সংকোচ বোধ কাজ করছে আমার মধ্যে। রাইসা ভাবি হয়তো আমার এই অবস্থা বুঝতে পারলেন, এজন্য সে আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো মিম, এসব ব্যাপারে এমন চুপচাপ থাকলে হয় না। আমি মিনমিন করে বললাম, ভাবি, এতজন মানুষের সামনে এসব ব্যাপারে বলতে কেমন যেন লাগছে। তারপর আবার আব্বু আম্মু কেউ এখানে উপস্থিত নেই, আর তুমি তো আমাদের বিষয়টা জানোই। এই বলেই আমি সকলের উদ্দেশ্যে খানিকটা ইতস্ত কণ্ঠে বললাম, আমি একটু বাইরে যেতে চাই। এরপর কে কি বলল তার কানে নেইনি আমি। দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে দাঁড়িয়ে পড়লাম আমি। সেখানে দাঁড়াতেই দৃষ্টি চলে গেল আদ্রিস ভাইয়ের রুমের দিকে। আজ সবটা ওনার জন্য হয়েছে। আমি সবার সামনে অমন পরিস্থিতিতে পড়েছি শুধুমাত্র ওনার জন্য। এর জবাবদিহি তো ওনাকে করতেই হবে। আমি চোখে মুখে কুঁচকে আদ্রিস ভাইয়ার রুমের দিকে তাকালাম। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বড় বড় পা ফেলে ওনার রুমের দরজায় ধাক্কা দিলাম। ভেবেছিলাম ওনার রুমের দরজা বন্ধ, তবে না, ওনার রুমের দরজা শুধু ভিজিয়ে রাখা ছিল। আমি রুমে ঢুকতে আদ্রিস ভাইয়াকে খুঁজতে লাগলাম। উনি রুমে নেই, ওয়াশরুমে হয়তো, কারণ ওয়াশরুম থেকে পানির আওয়াজ শুনতে পাচ্ছি। এখন আমাকে অপেক্ষা করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও প্রচণ্ড রাগ নিয়ে কোমরে দুহাত রেখে ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। কয়েক মিনিটের মধ্যে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আদ্রিস ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। গলায় টাওয়াল ঝুলিয়ে রেখে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন উনি। কিন্তু আমিও কম না, আমি তেড়ে ওনার দিকে এগিয়ে যেতে লাগলাম। ফলস্বরূপ উনিও পিছিয়ে যেতে লাগলেন। আমি ওনার দিকে এগিয়ে যেতে যেতে ধমকের সুরে বললাম, আপনার সমস্যা কি? এত বড় একটা ডিসিশন আমাকে না জানিয়ে নিলেন কোন সাহসে? বলুন। আদ্রিস ভাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, নবীর প্রপোজাল অ্যাকসেপ্ট করার আগে তোমার সবকিছু ভেবে নেওয়া উচিত ছিল। আমার সাথে চালাকি করবে এটা তো হতে দেওয়া যায় না। এই জন্যই বিয়ের ডিসিশনটা একাই নিয়ে নিলাম। আমি দাঁতে দাঁত চেপে আদ্রিস ভাইয়ের দিকে তাকিয়ে যেতে যেতে বললাম, আপনি নিজেই অর্ণব ভাইয়াকে বলেছিলেন আমাকে প্রপোজ করতে, তারপর আমি যে রাজি হব সেটাও বলে দিয়েছিলেন। তাহলে আমি রাজি হলে সমস্যা কি? আদ্রিস ভাইয়ার পিঠ সামনের দেয়ালে ঠেকে গিয়েছে, আর আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি। উনি আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি ওকে বলেছি তোমাকে প্রপোজ করতে, বাট আমি এটা ভাবিনি যে তুমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। আমি তো ভেবেছিলাম তুমি ওর মুখের উপর রিজেক্ট করে দিবে। আমি এবার বেশ রেগে গেলাম। বারবার উনি একই কথা বলছেন কেন? আমি শক্ত কণ্ঠে বললাম, আপনি বারবার একই কথা বলছেন ভালো কথা, একটু ডিটেলসে তা বললে সমস্যা কি? অর্ণব ভাইয়াকে আমাকে
প্রপোজও করতে বলবেন, আবার আমাকে রিজেক্টও করতে বলবেন। চাই কি আপনার? আদ্রিস ভাই আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন, নিজের ঘন ভ্রুযুগল নাচিয়ে দাঁত বের করে হেসে বললেন, আমার আফটার শো কি তোমার এতই ভালো লেগেছে যে আমাকে এভাবে দেয়ালে আটকে রেখেছো? আদ্রিস ভাইয়ার এহেন প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম। ওনার দিকে আদ্রিস ভাইয়ার এহেন প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম। ওনার দিকে ভ্রু কুটি করে তাকিয়ে বললাম, উনি উদাম শরীর নিয়ে 3/4 একটা প্যান্ট পরে আছেন আর গলায় ঝুলিয়ে রেখেছেন একটা টাওয়াল। ওনার এ অবস্থা দেখে আমি তৎক্ষণাৎ পিছিয়ে এলাম, দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বললাম, এমনটা মোটেও না। আপনি দ্রুত শার্ট বা গেঞ্জি যা পরার পরে আসুন। আজকে সব কথা শুনে তারপরেই যাব এখান থেকে। আদ্রিস ভাইয়া বললেন, হুম, যথাজ্ঞা মিস মিশমিশ। আজকে আমিও সব কথা বলেই তোমাকে ছাড়বো। ওয়েট আ মিনিট, আমি টাওয়ালটা রেখে টি শার্ট পরে আসি। জলদি করুন। আদ্রিস ভাইয়া আর কিছু না বলে সোজা আলমারির কাছে চলে গেলেন। ধূসর রঙের একটা টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিলেন। ওনার কথা আর কাজে মনে হচ্ছে উনি এখন আর রেগে নেই, স্বাভাবিক হয়ে গিয়েছেন। টি শার্ট পরে আদ্রিস ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বললেন, হ্যাঁ, তো আমরা কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, অর্ণবের বিষয় ছিলাম। তো শোনো, এটা গতকাল রাতের কথা। তোমার সাথে দেখা করার পরে অর্ণব আমাকে ফোন করে দেখা করতে বলে। আমি অত শত না ভেবে ওর সাথে দেখা করতে চলে যাই। ওর সাথে দেখা হওয়ার পরই ও বললো যে ও তোমাকে খুব লাইক করে। লাইকের চেয়েও বেশি ও তোমাকে ভালোবাসে। ট্রাস্ট মি, অর্ণবের কথা শুনে আমার তখন এত রাগ হয়েছিল যে জাস্ট মন চাইলো কি ইচ্ছা মতো মারি। দুনিয়া কি মেয়ের কমতি পড়ছে বাপ? আমার পছন্দের মেয়ের ওর কেন বিয়ে করতে হবে? ওর কেন পছন্দ করতে হবে? এর আগে ওই স্কুল লাইফে থাকতে এমনটা করছিল। ক্লাস 9-এ থাকতে আমি একটা মেয়েকে একটু পছন্দ করতাম, পরে গিয়ে শুনে অর্ণব ওই মেয়েকে পছন্দ করে। আচ্ছা ভালো কথা, বন্ধুর পছন্দের কাছে আমি আর কিছু বললাম না। আসলে তখন তেমন একটা গায়ে লাগেনি বিষয়টা। কিশোর বয়সে ছিলাম তখন, অনুভূতিগুলো অতটাও তীব্র ছিল না। এরপরে পছন্দের বিষয়টা ওখানেই শেষ হয়ে যায়। অর্ণব ওই মেয়েকে একবারই ওর পছন্দের কথা বলেনি, আমিও বলিনি। বাট গতকাল যখন শুনলাম ও তোমাকে ভালোবাসে, তখন ট্রাস্ট মি আমার যে কি পরিমাণ রাগ উঠছে, কান্ট এক্সপ্লেইন। তারপরে আমি রাগ দমিয়ে রেখে ওকে বলছিলাম যে তোমাকে প্রপোজ করতে, কারণ আমি জানি তোমার কাছে রিজেকশন পেয়ে জীবনেও তোমার ধারে কাছেও আসবে না। তোমার জন্য ওর মনে বিন্দুমাত্র ফিলিংস অবশিষ্ট থাকবে না। আমি যদি ওকে বলতাম আমি তোমাকে পছন্দ করি, তাহলে ওর মনে তেমন প্রভাব ফেলতো না। বাট তোমার কাছে সোজা রিজেকশন পেলে ভুলেও তোমার কাছে আসতো না। লাইফে থাকতে একটা মেয়েকে অর্ণব প্রপোজ করেছিল, সেই মেয়েটার মুখের উপর একদম রিজেক্ট করে দেয়। ব্যাস, এরপর থেকে ওই মেয়ের নাম ভুলে মুখে আনতো না। ওই মেয়েটার প্রতি ওর সব ফিলিংস মরে যায়। আমি তোমার বেলাতেও এমনটাই চাইছিলাম। আমি কখনোই চাই না যে আমার মানুষটাকে নিয়ে অন্য কোনো ছেলের মনে এমন ফিলিংস আসুক, থাকুক। বাট তুমি একটু বেশি বুঝো। একবারই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে, কেন এমনটা করলা? হ্যাঁ, আদ্রিস ভাইয়ার সব কথা শুনে আমি নিজের উপর এবার রাগ হলো। কেন যে অর্ণব ভাইয়ার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে গিয়েছিলাম? অবশ্য তখন আদ্রিস ভাইয়ার হাসি মুখ দেখে আর মাহার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এবার মিনমিনিয়ে গলায় নিজের অপরাধ স্বীকার করে বললাম, আমি কি তখন এসব বিষয় জানতাম নাকি? আর আপনার সামনে তখন অর্ণব ভাই আমাকে প্রপোজ করেছিল, এটা ভেবেই রাগ উঠছিল আমার। তারপর আবার আপনার হাসি মুখ আর মাহার বিষয়ে তখনও আপনি ক্লিয়ারলি কিছু বলেননি আমাকে। এসব কিছু দেখে ভেবেছিলাম আপনি আমার সাথে নাটক করছিলেন। এই বলে আমি মাথা নিচু করে নিলাম। আদ্রিস ভাইয়া তখন আমার কথা শুনে হো হো করে হেসে বললেন, সিরিয়াসলি আমি নাটক করছিলাম তোমার সাথে? হাসি পাচ্ছে আমার খুব। ও হ্যাঁ, তখন আমি হাসছিলাম এই ভেবে যে তুমি ওকে রিজেক্ট করবে আর মনে মনে তোমার জন্য তৈরি হওয়া সব ফিলিংস শেষ হয়ে যাবে। নিজেকে উইনার মনে হচ্ছিল তখন। আর মাহার বিষয়টা এখনই ক্লিয়ার করে বলে দিই, মাহা আমার গার্লফ্রেন্ড না। শি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ অনলি মাই ফ্রেন্ড। আদ্রিস ভাইয়ার কথা আমি উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বললাম, হ্যাঁ বললেই হলো। সে আপনার ফ্রেন্ড হয়েও আপনাকে বেবি বলে ডাকে, এসব ফ্রেন্ডশিপে হয় না মিস্টার। মানে আমি ওকে আমার ফ্রেন্ড ভাবি, বাট ও আমাকে পছন্দ করে। ওনার কথার আগামাতা বুঝতে না পেরে ভ্রুকুচকে বললাম, মানে কি এসবের?
একজন ভাবে ফ্রেন্ড, আরেকজন ভাবে বয়ফ্রেন্ড। মোড়ে পারি না এটা। আচ্ছা তোমাকে সব বলছি। আজ থেকে কয়েক মাস আগে, এই ধরো 5-6 মাস আগের কথা, আমি তো তখন ইন্টার্নি করছিলাম। আমার সাথে মাহার বাবা অর্থাৎ বশির স্যারের খুব মিল ছিল। উনি ওকে নিজের ছেলের মতো ভালোবাসতো। সো একদিন উনি আমাকে এসে বললেন মাহার সাথে রিলেশনে যেতে। ফার্স্টে আমি নিষেধ করে দিয়েছিলাম, কারণ আমি মাকে চিনি না, জানি না, কখনো দেখি নাই, তো হুট করে রিলেশনে যাব কিভাবে। বাট স্যার নাসুরবান্দা উনি বললেন মাহা হসপিটালে একদিন আমাকে দেখেছিল, সেই থেকে আমাকে খুব পছন্দ করতে শুরু করে। পরে স্যারকে বলে আমার সাথে রিলেশন করবে। বলা ভালো, স্যারের সাথে ওর সম্পর্ক বন্ধুত্বের মতো। নিজের একমাত্র মেয়ের এই আবদার রাখতেই স্যার আমাকে ওর সাথে রিলেশন করতে পারে। আমি প্রথম এইভাবে অবাক হচ্ছিলাম যে নিজের মেয়েকে এভাবে সম্পর্কের মধ্যে ফেলে দেওয়া বাবা হয়তো উনি একাই হইতে পারে ভাই। সে যাই হোক, স্যারের কথা মতো আমি মার সাথে রিলেশনে জড়িয়ে পড়লাম। ভাবলাম আমি হয়তো মাকে পছন্দ করতে শুরু করব, বাট সময় যেতে যেতে ওকে ভালোবাসতেও শুরু করব, অ্যান্ড সময় যেতে যেতে ওকে ভালোবাসতেও শুরু করব। কিন্তু বিশ্বাস করো, ওর সাথে দেখা হওয়ার প্রথম দিন থেকেই মনে হয়েছিল যে সে আমার টাইপেরই না। মানে দেখতে সুন্দর, বাট প্রচণ্ড অহংকারী আর প্রচুর শো অফ করা টাইপ। মাহা সব বিষয়ে শো অফ করতে পছন্দ করে। ওর ফ্রেন্ডদের সামনে আমাকে নিয়ে সে কি শো অফ যে করতো, আমার এত বিরক্তি লাগতো। এ নিয়ে পরে স্যারের সাথে কথা বলে আমি রিলেশন থেকে সরাতে চাইলাম, কিন্তু স্যার আমার কাছে রিকোয়েস্ট করে বললো ওর সাথে রিলেশন রাখতে। ওনার বিশ্বাস সময় যেতে যেতে আমিও একসময় মাকে ভালোবেসে ফেলব, কিন্তু সে সময় আর এলো না। আমি কখনোই মাকে ভালোবাসতে পারিনি, ইভেন কোনোদিন ওকে পছন্দই করিনি। আমি ওকে বন্ধুর চেয়ে একটু বেশি কিছু মানতেই পারি নাই কোনোদিন। মাহা ওর ফ্রেন্ডদের সাথে আমাকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিলেও আমি কখনো আমার বন্ধুদের সামনে ওকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিইনি, কারণ আমার গার্লফ্রেন্ড না। আমি সব সময় অপেক্ষা করতাম এমন একটা সুযোগের, যেটাকে কাজে লাগিয়ে ওর থেকে এই সফের সম্পর্ক শেষ করে দিব। আর ফাইনালি শেষ সুযোগটা এখন এলো। তো দিস ইজ দ্য স্টোরি। ফানি ব্যাপার স্যাপার। এই বলে আদ্রিস ভাইয়া ফোঁস করে এক নিঃশ্বাস ফেললেন। মাহাকে নিয়ে এই বড়সড় একটা গল্প শুনে আমার মুখ হা হয়ে এলো। আমি পেছনে থাকা চেয়ারে ধপ করে বসে বললাম, এটা তো অনেক বড়সড় একটা হিস্টোরি। আদ্রিস ভাইয়া মাথা চুলকে এলোমেলো ভাবে হেসে বললেন, ইটস আ লং স্টোরি। ওনার কথায় আমি ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। বিরক্তি মাখা কণ্ঠ নিয়ে বললাম, এই লং হিস্টোরি আমাকে আগে বলা যেত না? আদ্রিস ভাইয়া আমার কথার কোনো জবাব না দিয়ে গভীর চিন্তায় ডুব দেওয়ার ভান করে বললেন, আমার তো মনে পড়ছে না যে তুমি আমাকে আগে এই বিষয়ে কোনো প্রশ্ন করেছো। আমি আমতা আমতা করে বললাম, তো এসব বিষয়ে আমি ওভাবে জিজ্ঞেস করতে যাব কোন দুঃখে? আমার তো লাজ লজ্জা বলে একটা ব্যাপার আছে নাকি? কেন আপনি বলতে পারেননি আগ বাড়িয়ে? বাহ, বেশ। ডিজে ভুল ধারণা নিয়ে বসে থাকবে আর কোনো প্রশ্ন না করে সেই ভুল ধারণা ক্লিয়ার করতে বলবে আমাকে। আমি নিজের ভুল স্বীকার করব না সহজে, এজন্য এদিকে ওদিকে তাকিয়ে এই টপিকটা ঘোরানোর চেষ্টা করলাম। কিছু সময়ের ভাবনায় তা পেয়েও গেলাম। আমি চট করে আদ্রিস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার এই কথায় আদ্রিস ভাইয়ের মুখে বিস্ময় হা হয়ে এলো। উনি চোখজোড়া বড় বড় করে বিস্মিত কণ্ঠে বললেন, সব তো ক্লিয়ার করে বললামই, তাহলে সমস্যা কোথায়? আমি চেয়ারে বসেই পা নাচাতে নাচাতে কষ্ট পাওয়ার ভান করে বললাম, আপনি আমার একটুও খোঁজ নেননি এই 3 সপ্তাহে, কোন রকম ফোন কলও করেননি। এখনই এমন, না জানি বিয়ের পর কি হয়। আমার তো মনে হয় তখন আপনি আমাকে ঠুস করে উঠিয়ে ঠাস করে ইগনোর লিস্টে পাঠিয়ে দিবেন। এই বলে আমি কাতর দৃষ্টিতে আদ্রিস ভাইয়ের দিকে তাকালাম। যদিও আমার এই ভাবনাটা নাটকীয়। আদ্রিস ভাই আমার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এরপর হুট করে হো হো করে হেসে বললেন, ইউর সো ফানি। সিরিয়াস একটা কথাকে শেষে এসে ফানি বানিয়ে ফেললা। এই বলে উনি হাসতে হাসতে আমার 2 গালে টেনে বললেন, ইউর ড্যাম কিউট মিশমিশ। আদ্রিস ভাইয়ার এই কাণ্ড দেখে মনে হলো যেন আমি ছোট্ট একটা বাচ্চা, যার গাল উনি ইচ্ছে মতো টেনে দিচ্ছেন। আমি এবার ঝট করে আমার গাল থেকে ওনার হাত সরিয়ে বললাম, আপনি কিন্তু কথার মোড় ঘুরিয়ে নিচ্ছেন, এটা মোটেও ঠিক না। সিরিয়াস হয়ে আমার প্রশ্নের জবাব দিন।
আমার কথা শুনে আদ্রিস ভাইয়া সিরিয়াস হবার ভান করে বললেন, ওকে ম্যাডাম, আপনার কি প্রশ্নের জবাব দিতে হবে বলুন। এই যে আপনি গত 3 সপ্তাহ আমার খোঁজ নেননি কেন? আমার কথা কি একটু মনে পড়েনি? আদ্রিস ভাইয়া ছোট একটা নিঃশ্বাস ফেলে বললেন, মনে পড়েনি মানে? তোমার কথা মনে পড়ে আমি কাতর হয়ে গিয়েছিলাম, বারবার তোমার কথা মনে পড়তো। এই জন্যই তো আমার ফোনে তোলা তোমার ছবিগুলো দেখে দিন কাটাতাম। তোমার সাথে যোগাযোগের যে এক মাধ্যম ছিল, সেও আমার সাথে কথা বলতো না। ওর বিয়ে ঠিক হওয়ার পর প্রথম কয়দিন তো সে কারোর সাথে কথা বলতো না। পরে যখন সব ঠিকঠাক হয়ে গেল তখন আমি চলে আসলাম ঢাকায়। হসপিটালে জয়েনের জন্য নানা কাগজপত্র জমা দেওয়ার কাজ ছিল, খুব ব্যস্ত ছিলাম তখন। নদীর সাথে কথা বলে তোমার নাম্বার জোগাড় করার সময় সুযোগ ছিল না তখন। এরপর যখন বাড়িতে আসলাম তখন নদীর বিয়ের ব্যস্ততা চলছিল। সব মিলিয়ে ভাবলাম এতদিন যখন অপেক্ষা করেছি তখন আর কয়েকটা দিন অপেক্ষা করলে ক্ষতি কি। বরং এত তিক্ত অপেক্ষার পর মিষ্টি ফল হিসেবে তোমাকে দেখতে পাবো আমি। মনের তৃষ্ণা মিটিয়ে দেখবো তোমাকে। এই জন্যই লাস্ট কয়েকদিন সুযোগ থাকার পরেও তোমার সাথে যোগাযোগ করিনি। অবশ্য আমি নিজেকে পরীক্ষাও করছিলাম। আদ্রিস ভাইয়ের সম্পূর্ণ কথা বুঝলেও শেষ কথাটা আর বুঝতে পারলাম না। এজন্য ওনাকে জিজ্ঞাসা করলাম, নিজেকে পরীক্ষা করছিলেন মানে? মানে নিজের ভালোবাসাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা করছিলাম আমার অনুভূতিগুলোকে। দেখতে চাচ্ছিলাম আমার অনুভূতি কি আসলো। দেখতে চাচ্ছিলাম তুমি আমার ক্ষণিকের মোহ নয় তো। এই বলে আদ্রিস ভাই আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমার এখন লজ্জায় মুখ লুকানোর জোগাড়। আমি তারপরও সাহস করে ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তো আপনার পরীক্ষার ফলাফল কি হলো? জানতে চাও? জানতে চাই। আদ্রিস ভাই আমার দিকে সেভাবেই তাকিয়ে রইলেন। এরপর হুট করে আমার দিকে এগিয়ে এসে চেয়ারে হাত রাখলেন। আমার উপর খানিক ঝুঁকে পড়ে ঘোর লাগা কণ্ঠে বললেন, তুমি আমার ক্ষণিকের মোহ নাও। তুমি আমার সারা জীবনের মায়া, যা কখনোই কাটিয়ে ওঠা সম্ভব না। তুমি আমার ক্ষণিকের ভালো লাগে নাও। তুমি আমার সারা জীবনের ভালোবাসা, যাকে ছেড়ে আমি কখনোই থাকতে পারবো না। আদ্রিস ভাইয়ার এমন ছন্দময় বচন শুনে আমার সর্বাঙ্গ জুড়ে এক ভালো লাগার স্রোত বয়ে গেল। ওনার চোখ বরাবর তাকানোর সাহসটা হারিয়ে ফেলেছি আমি। আমার অবনত চাহনি দেখে আদ্রিস ভাইয়া ধীর সুরে বললেন, আদৃশ, এখনই লজ্জা পাচ্ছ? বিয়ের পর কি হবে শুনি? ওনার কথার জবাব দেওয়ার মতো পরিস্থিতিতে আমি নেই। শুধু মাথা নিচু করে রাখা ছাড়া আর কিছুই করতে পারছি না আমি। উনি খানিকক্ষণ থেমে আবারও বললেন, ইস, এত লাজুক তুমি। সামান্য এক ভালোবাসার কথা শুনি তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তোমার নাম মাধবীলতা না দিয়ে লাজুকলতা দেওয়া উচিত ছিল। একদম সেরকম তুমি। এই বলে উনি আস্তে হেসে দিলেন। এদিকে আমার অবস্থা যায় যায়। সে কখন থেকে লজ্জায় হৃৎপিণ্ডটা ধুকপুক আওয়াজ তুলে যাচ্ছে। এসবের খেয়াল আদৌ আছে ওনার? উনি তো আমাকে লজ্জায় ফেলে দিতে ব্যস্ত। হঠাৎ করে দরজায় নক করে বলল, মে আই কামিং? কণ্ঠের মালিককে চিনে ফেলতে অসুবিধা হলো না আমার। দরজা হালকা ভিজিয়ে দেওয়া ছিল বলে নদী ওভাবে নক করে বাইরে দাঁড়িয়েছিল। নদীর কণ্ঠ শুনতে পেয়ে আদ্রিস ভাইয়া অপ্রস্তুত হয়ে পড়লেন। দ্রুত আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে পড়লেন। আমিও তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। নদী আবারও দরজায় নক করতে আদ্রিস ভাইয়া স্বাভাবিক হয়ে বললেন। অনুমতি পেয়ে সাথে সাথে রুমে প্রবেশ করলো নদী। তার চোখে মুখে দুষ্টু হাসি খেলা করছে। সে আমার দিকে এগিয়ে এসে বলল, বাহ বাহ, বিয়ের আগেই ইলু ইলু চলছে। নদীর কথায় আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানে? নদী দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল, আরে ওই যে, বুঝছো তো আপু। এই বলেই সে চোখ টিপ দিল। নদীর কথার তাৎপর্য বুঝতে পেরে বিস্ময়ে আমার মুখ হাঁ হয়ে এলো। চোখ জোড়া বড় বড় করে মুখের উপর হাত রেখে দিয়ে বললাম, ছি ছি, নাউজুবিল্লাহ, কিসব কথা বলছো তুমি? নদী এবার শব্দ করে হেসে উঠল। সে আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আদ্রিস ভাইয়া এসে নদীর মাথায় গাঁটটা মেরে বললেন, কত বড় সাহস! নিজের ভাবিকে এসব বলিস কোন মুখে? হ্যাঁ, বেহায় আমি। আদ্রিস ভাইয়ের কথায় নদীর কোনো হেলদোল হলো না।
আমি প্রথমে ভেবেছিলাম সে রেগে যাবে, তবে তা নয়, সে আবারও টিপকনি কাটতে ব্যস্ত হয়ে পড়ল। আদ্রিস ভাইয়ের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, ওহো, এখানেই বইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। হায়, বিয়ের পর তো চোখে হারাবে মিমাপুকে। ওপস, সরি, মিমাপু নয়, মিম ভাবি। আদ্রিস ভাইয়া এবার মেয়েকে রাগ দেখিয়ে বললেন, দুগালে দুচর লাগালেই ঠিক হবে তুই, তাই না? আগে বল, ড্রয়িং রুমে কি কথাবার্তা হলো? নাও আই অ্যাম সিরিয়াস। আদ্রিস ভাইয়ের চোখে মুখে গাম্ভীর্যের ভাব ফুটিয়ে তুললেন। নদী তাতে স্বাভাবিক হয়ে বলল, এতক্ষণে হয়তো মিমাপুর ফ্যামিলিতে ফোন দেয়া হয়ে গিয়েছে। এবারে সবাই বিয়েতে রাজি, শুধু মিমাপুর ফ্যামিলিকে জানানো বাদ। তারাও হয়তো না করবে না। আমি নদীর কথা শেষ হওয়ার আগে মুহিব ভাইয়ার ডাক পড়ল। ফলে আর কোনো কথাবার্তা না বাড়িয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল সে। নদী যাওয়ার পরপরই আদ্রিস ভাইয়ার দুহাত বুকে গুজে আমার দিকে তাকালেন, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, তো মিস, আপনি কি মিসেস আরসালান আদ্রিস হতে প্রস্তুত? আদ্রিস ভাইয়ের কথার প্রত্যুত্তরে কিছুই বলার মতো পেলাম না। উল্টো লজ্জায় ওনাকে পাশ কাটিয়ে রুম থেকে চলে এলাম। পেছনে শুনতে পেলাম ওনার উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, তোমাকে মাধবীলতার সেই লাল ফুলগুলোর মতোই মোহময় দেখায়। সকালে ঘুম থেকে উঠে তীব্র উৎকণ্ঠায় সময় কাটাতে লাগলো আমার। আব্বু আম্মু আভা এখানে আসার জন্য রওনা দিয়েছে। তারা কি আদৌ রাজি কিনা তা আমি জানি না। শুধু বড়রা আমার ভয় কাটানোর জন্য আশ্বস্ত দিয়ে বলছে আব্বু আম্মু আসলেই সব জানতে পারবে। যথাসময়ে আব্বু আম্মু এখানে এসে উপস্থিত হলো, তবে আমি ভয়ে তাদের সামনে যেতে পারলাম না। নদীর রুমে ঘাপটি মেরে বসে রইলাম। এই রুমে কেউই নেই আপাতত। আব্বু আম্মু আসার পরপরই যে এই রুমে কেউ আসবে সে আশা নিয়ে বসে থাকার পরও আশাহত হলাম আমি। এদিকে তাদের আসার প্রায় 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অথচ আমাকে কিছু বলার বা ডেকে নিয়ে যাওয়ার প্রয়োজনও বোধ করেননি কেউ। এদিকে যে আমার দুশ্চিন্তায় হাঁসফাঁস অবস্থা তা বোধ হয় কেউ জানে না। বারবার এই ভেবে ভয় করছে যে আদ্রিস ভাইয়ার এই প্রস্তাবে যদি আব্বু আম্মু রাজি না হয় তখন আমি কি করব। অন্য কারোর সাথে বিয়ে করার চিন্তা মাথাতেই আনতে পারবো না। আরও প্রায় আধা ঘন্টা বাদে আবার নদী প্রায় দৌড়ে এই রুমে প্রবেশ করলো। তাদের চোখে মুখ বেয়ে পড়ছে খুশির জোয়ার। নদী আমাকে এসে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তোমার আব্বু আম্মু রাজি হয়ে গিয়েছে মিমাপু। নেক্সট ফ্রাইডে তোমাদের বিয়ে। আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না। আগামী শুক্রবার আমারই পছন্দের মানুষের সাথে আমার বিয়ে। এটা ভাবতেই খুশিতে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। খুশি প্রকাশ করার মতো কোনো কথা খুঁজে না পাওয়ায় বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। নদী আমাকে ছেড়ে দিয়ে চিহ্নিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আপু, তুমি খুশি না? কথা বলছো না যে? নদীর কথায় আমি হালকা হেসে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে কি বলবো বুঝতে পারছি না। মানে আমি কখনো এসব চিন্তা করিনি। সবাই যে রাজি হয়ে যাবে এটা কখনো মাথায় আসেনি। ভাবিনি যে ওনার সাথে আমার বিয়ে হবে। এই বলে আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। অদ্ভুত এক খুশি লাগছে। বুঝতে পারছি না সে খুশির প্রকাশ কিভাবে করব। হঠাৎ করে আভা এসে আমাকে জড়িয়ে ধরল। মুহূর্তে সে হুহু শব্দে কেঁদে উঠল। আবার হঠাৎ কান্নায় অবাক হয়ে গেলাম আমি। দ্রুত তার মাথায় হাত বুলিয়ে চিহ্নিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুই এভাবে কাঁদছিস কেন? আভা কান্নারত কণ্ঠেই বলল, আপু, আমি এখনো ভাবিনি যে তোমার এইভাবে হুট করে বিয়ে হয়ে যাবে। আমি তোকে ছাড়া থাকবো কি করে রে? তোর থেকে দূরে থাকার কথা ভাবলেই বুক কেঁপে ওঠে আমার। গত 1 মাস আমি কিভাবে তোকে ছাড়া কাটিয়েছি তা আমিই জানি। সেখানে সারা জীবনের জন্য তোর থেকে দূরে সরে যেতে হবে রে আপু। এই বলেই সে আবারও কান্নায় ব্যস্ত হয়ে পড়ল। আবার কান্না দেখে আমার কথাগুলো শুনে আমারও হুট করে কান্না পেল। হুট করে চলে আসে সেই কান্নার বাঁধকে আটকে না রেখে অঝোর ধারায় বইতে দিলাম। আভা হাউমাউ করে কাঁদলেও আমি নীরবে কেঁদে চলছি। এদিকে নদী আমাদের সান্ত্বনা দিচ্ছে, তবে কোনো লাভ হচ্ছে না।
আমাদের কান্নার আওয়াজে বাড়ির উপস্থিত সকলে নদীর রুমে এসে ভিড় জমালো। সকলেই আমাদের এই কান্না দেখে অবাক হয়ে গেল। আম্মু আর নানু দ্রুত এসে আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। নানু আভাকে জোর করে ছাড়িয়ে নিতে আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। এতক্ষণে নীরবে কান্না করলে এবার হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আমি। আম্মু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই হয়তো বলল,